একটা সময় ছিল যখন ভাবতাম যে মিডিয়া প্রফেশনে থাকবো, তারপরে আরেকটু বড় হলাম, ফিল্মের প্রতি লোভ জাগলো, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে অ্যাসোসিয়েট ডিরেক্টরে কাজ শুরু করলাম, ভাবলাম ফিল্মেও থাকবো। এই মিডিয়া প্রফেশন এবং ফিল্ম প্রফেশন দুটোর মাঝখানে কিন্তু জড়িয়ে আছে মানুষের সাথে মেলবন্ধন, যেটাকে বলি আমরা জনসংযোগ। ইংরেজিতে বলা হয় পিয়ার মেনটেন মিডিয়া প্রফেশন। এই সব কিছুর থেকে আমার যেটা ভালো লাগে, মানুষের সাথে মিশতে, মানুষের কথা জানতে এবং মানুষের কথা সবাইকে জানাতে। ঠিক এই ভাবনা চিন্তা নিয়ে আমরা শুরু করেছি পডকাস্ট। প্রত্যেক দিন এফবিতে চ্যাট করার সময় এত লোকের সঙ্গে আমার ইন্টারাকশন হয়, আর এতজন এত রকমভাবে আমার প্রশংসা করে, কিন্তু এই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের বিয়ে করাটা তো সোজা নয় মশাই। এতটা আপডেটেড আমাদের সোসাইটি এখনো হয়নি। তিলোত্তমা, বুধবারে ফাঁকা আছো? ভাবছি মাকে নিয়ে তোমার বাড়িতে আসবো। এটা এখন একটা কন্ট্রোভার্সি। এই সাবজেক্ট এখন বাচ্চা থেকে পুরো সবার কানে কানে চলে গেছে, নিউজের দৌলত। ভাস্কর, তো আপনি বুঝতে পারছেন এটা একটা সমাজের মানুষের লড়াই। এই সমাজে আপনি এই সমাজকে খুব ভালো করে চেনেন, তাদেরকে আপনি খুব ভালো করে জানেন, আপনি তাদের জন্য ফাইট করতে চাইছেন, এবং আপনি আমাকে আপনি বলেন যে এই ছবিটা করতে, আর আপনি বলছেন এই বন্ধ করে দিতে। না ভাস্কর, আপনি ব্যাপারটা শোনার চেষ্টা করুন। আমাদের আজকে শুটিংয়ের সমস্ত ডেট ফাইনাল হয়ে গেছে, সবাই জানে এই মাসে শেষ হবে। এডিট আমরা সামনের মাসে বসবো। কাজ আপনার আজকে 40% আপনার মনে হচ্ছে, কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে। সবাই তো অভিনেত্রী নয়, আপনি তো জানেন খুব ভালো করে। আমার দেরি হচ্ছে ভাস্কর, কিন্তু আপনি তো জানেন ভাস্কর, একটা ছবির স্ক্রিপ্ট টু স্ক্রিন কতটা পরিশ্রমের ব্যাপার, কতটা সংগ্রামের পর। শোনো ভাই, আমি তোমাদের ফিল্ম লাইনের লোক নই। তুমি ভালো করেই জানো আমি কার জন্য, কাদের জন্য এই কাজটা করছি। ওই যে কুসুমিতা নামের মেয়েটি, সে আমাদের হয়ে বাংলার ফুটবল খেলেছে। আচ্ছা তুমিই বলো না, সবাইকে কি জানা সম্ভব? না, সেটা সম্ভব না হলেও অন্তত প্রলেপ তো দিতে পারতে। ওই সময়ে তোমরা একই হাসপাতালে একসঙ্গে রয়েছ, মিডিয়া খবর পেল, অথচ তুমি একই জায়গা থেকে ওর সঙ্গে দেখা করতে পারলে না। আসলে আপনারা তো কোনো কিছুই আমাদের স্বাভাবিকভাবে দেখেন না। একটা কথা, আমরা দুজনাই একই দলের রাজনৈতিক কর্মী। আসুন না, আমরা এই বিশেষ মুহূর্তটাকে, বিশেষ করে রত্নাকরদার উপস্থিতিতে আমরা একটা ফ্রেমবন্দি হয়ে থাকি। না না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমার অন্য অসুবিধা আছে। যে মানুষটার ইন্ট্রো একটু আগে দেখলাম, সেই মানুষটাকে আমি কী নামে ডাকবো জানি না। ঘটনাচক্রে আমরা দুজনাই হোমটাউনের বাসিন্দা, এবং আরও ভালোভাবে বললে সুবিধা হয়, আমরা একই ওয়ার্ড, নবদ্বীপের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভাস্করদা, আপনার কী নামে ডাকবো? অভিনেতা, নাকি ভয়েস আর্টিস্ট, নাকি নাট্য পরিচালক, নাকি রেট্রো এফএমের কন্টেন্ট হেড? আসলে আমি নিজেকে অভিনেতা ভাবতেই ভালোবাসি, অভিনয় করতে ভালোবাসি, কিন্তু কার্যক্রমে সবকটা মাধ্যমেই জড়িয়ে গেছি। এই মুহূর্তে আমি রেট্রো এফএমের কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি, স্টোরি ডিরেক্টর হিসেবে, কিন্তু আমি নিজেকে অভিনেতা হিসেবে ভাবতেই ভালোবাসি। তুমি আমাকে অভিনেতাই ভাবতে পারো। না, ভাবনা তো আছেই, কিন্তু আপনার এই জার্নি কিভাবে শুরু হলো? দেখো, আমার পরিবারে আমার আগে কেউ অভিনয়ে আসেনি সেইভাবে। তো আমার ছোটোবেলা থেকে এইসব দেখতে ভালো লাগতো, তার কারণ আমাদের ছোটোবেলাটা তো একটু অন্য রকমের ছিল। আমরা বিভিন্ন উৎসবে দেখতাম যাত্রা হতে পারে। আচ্ছা। আর আমার মা এটাকে ভীষণভাবে ভালোবাসত। আচ্ছা। বিভিন্ন জায়গায় যাত্রা, নাটক এটা হতো, আমি মায়ের হাত ধরে সব জায়গায় যেতাম। এরপরে যেটা ঘটে যে এই আমাদের তখন ঘরে ঘরে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোয় ফল প্রসাদ বিলি করার পর আমরা ওই 3-4টে ছোটো ছোটো বন্ধু, ক্লাস 3-4, তো আমরা দেখুন এই বইয়ের যে ছোটো ছোটো নাটকগুলো থাকতো, 2 পাতা 3 পাতা নাটক, অমল দইয়ালা, অবাক জলপান, এইগুলো আমরা করতাম।
নিজেরা কোনো ডিরেক্টর নেই, কিচ্ছু নেই, নিজেরাই বলতাম। এবং এই ব্যাপারটায় মূলত আমার মা আমাকে খুব সাহস জোগাতো যে ঠিক আছে, অন্য কিছু না করছিস, তুই থিয়েটারটা করছিস, ভালো লাগলে এটাকে নিয়ে এগিয়ে যা। তো মূলত মায়ের কথা শুনে, আর সেই মুহূর্তে আমাদের পাড়াতে একটি নাটকের দল থাকে, তারা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ভালো মানুষ নাটকটা মঞ্চস্থ করে এবং সেখানে একটি খুব ছোট্ট একটি রোল ছিল। সেই ছোট্ট রোল, আমার তখন ক্লাস 3, আমার তখন থেকে এই নাটকের সেই অর্থে ঠিকঠাক মঞ্চে আমার নাটকের যাত্রা শুরু হয়। সালটা মনে আছে? সম্ভবত 1974। বাপরে, তো তখন তো আমি বড় হওয়ার পর যেটা বুঝতে পেরেছি, 1974 মানে সে সময় নবদ্বীপের পটভূমি বিশাল কঠিন। হ্যাঁ, ভীষণ কঠিন, রাজনৈতিক দিক থেকে অনেক বড় কঠিন। হ্যাঁ, এবং নবদ্বীপে সেই সময় একটা ব্যাপার ছিল, রাজনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। তো সেই সময়ে এই নাটকের লোকগুলো এক জায়গায় হয়ে তারা এই নাটকের মাধ্যমেই একটা সুন্দর কি বলবো, মানে পরিবেশ তৈরি করেছিল, যেখানে সবাই সবার সঙ্গে কাজ করতে পারে। আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন মানুষ, মানে যোগ্য মানুষ, নবদ্বীপের বৈদ্যনাথ ভট্টাচার্য, নিতাই ধনী মহাশয়, বিশ্বেন্দ্র নারায়ণ রায়, এই সমস্ত মানুষরা আমাদের ফ্রন্টে থেকে তারা আমাদের এই সুস্থ পরিবেশটাকে গড়ে তুলতে খুব সাহায্য করে। আমাকে মূলত বিশ্বেন্দ্র নারায়ণ রায় আমাকে সেই অর্থে থিয়েটারে নিয়ে আসে। আমি ভালো মানুষ করি ঠিকই, কিন্তু তারপরে আমাকে আদর্শ পাঠাগারে তিনি নিয়ে যান এবং তার উৎসাহেই আমি থিয়েটার শুরু করি এবং তখন থেকে এখনো পর্যন্ত থিয়েটারটি করছি। আচ্ছা, আদর্শ পাঠাগারের কথা উঠলো ভাস্করদা, কারণ আপনার সঙ্গে কথা বললে তো আমারও একটা মানে লাভ এবং লোভ যে অনেক কিছু জানা যায়। আমিও পুরনো লোক হয়ে গেছি আস্তে আস্তে, কারণ আদর্শ পাঠাগার সম্পর্কে জানি। কিন্তু আদর্শ পাঠাগার কি এখনো চালু আছে? হ্যাঁ, আদর্শ পাঠাগার চালু আছে, কিন্তু এখন তো আদর্শ পাঠাগার সরকারি পাঠাগার। আচ্ছা। স্বাভাবিকভাবেই ওখানে ওই নিজস্ব কমিটির লোকজন ছাড়া আর কেউ থাকে না, মানে আদর্শ পাঠাগারের যে একটা কালচারাল প্ল্যাটফর্ম ছিল সেটা আর নেই। আচ্ছা আচ্ছা, ভাস্কর দেওয়া শুরু করলেন, আপনার মা আপনাকে আগিয়ে দিল, আপনার নাটকের প্রতি প্রেম জন্মালো। তারপরে কি এমন ঘটলো বা পেশাগত তাগিদে আপনার, যেটা শুনেছি আপনি একসময় বাসের কন্ডাক্টরের কাজও করতেন? হ্যাঁ, দেখো, এই ব্যাপারটা বলি, সেটা হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা আমাদের পরিবারের খুব একটা ভালো ছিল না। আচ্ছা। তো থিয়েটারটা যতদিন পড়াশোনা করছিলাম আর কি, যখন আমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করি ততদিন পর্যন্ত আমাকে অন্য কিছু ভাবতে হয়নি, তার কারণ মাই ব্যাপারটা দেখতো, আমাকে সব ব্যাপারে মাই সাহসটা জোগাতো। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার মা মারা যায়। আচ্ছা। বাবাও একই বছরে মারা যায়, বাবা আগে মা পরে। ও স্বাভাবিকভাবেই আমার থিয়েটারটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ আমার দাদারা, আমার দুই দাদারা তখনও সেই ভাবে, মানে আর্থিক অবস্থা তাদেরও খুব একটা ভালো ছিল না, কেউ সরকারি চাকরি করতো না, সাধারণ কাজ করতো। তো আমি যে থিয়েটার টিমটায় কাজ করতাম, কালচারাল সিম্ফনি, আমি যখন মানে পরীক্ষা দিতে পারছি না, আমি ফিস দিতে পারছি না, সেই সময় আমার থিয়েটারের সিনিয়র দাদারা আমাকে বলে, পরীক্ষা তুই অবশ্যই দিবি, পড়াশোনা করবি। তারা আমাকে ফিসটা দিয়ে দেয়, আমার পরীক্ষার ফিসটা দিয়ে দেয়। বাহ। তো আমি যথারীতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, উচ্চ মাধ্যমিক তারপরে আমি পড়াশোনাটাও চালাতে থাকি। স্বাভাবিকভাবেই আমাদের এক্ষেত্রে যেটা হয় যে দাদারাও যেহেতু খুব একটা দাঁড়ায়নি, মানে অর্থনৈতিক দিক থেকে, নিজেকেও একটুখানি নিজের জন্য অন্তত অর্থনৈতিক জোগাড় যন্ত্রের চেষ্টা করি। এই জায়গা থেকে আমি অনেক কটা কাজ করেছি। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আচ্ছা। 4 বছর আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করছি, কিন্তু তখন থিয়েটারটাকে আমি এমন ভালোবেসে ফেলেছি, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলে আমি থিয়েটারের জন্য সময় বের করতে পারছিলাম না। আচ্ছা। কোনো নির্দিষ্ট সময় নেই, এক এক সময় এক এক ডাক্তারের কাছে যেতে হয়। খুব স্বাভাবিকভাবেই আমি তখন কী করব এটা সেটা ভাবতে ভাবতে, তো আমারই এক দূরসম্পর্কীয় দাদা, তাদের অনেকগুলো বাস ছিল। তো সে আমাকে বলে, তুই আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে থাক, তোর কোনো দায়িত্ব থাকবে না, ম্যানেজার হিসেবে একটু গাড়িতে ঘুরবি, দেখবি কে কেমন কাজ করছে, স্টাফেরা একটু দেখবি, আর তোর থিয়েটার যেমন করিস করবি। তো এইটা করতে করতে যেটা হলো সেটা হচ্ছে, এই আজকে এই স্টাফ ছুটি নেয়, কালকে ওই স্টাফ ছুটি নেয়, এরকম করতে করতে
আমাকে ওই দাদা বললো, তুই কন্ট্রাক্টরের লাইসেন্সটা করে নে, তোকে করতে হবে না, তুই করে নে, 1 দিন 2 দিন কেউ নামলে করে দিবি। এরপর আমি দেখলাম আস্তে আস্তে আমার অন্য জায়গাগুলো সব গুটিয়ে যাচ্ছে, মানে কাজ করার অন্য কোনো দিশা আমি পাচ্ছি না, মানে অর্থনৈতিক একটা স্বাবলম্বন দরকার আর কি। এদিকে থিয়েটারটাও করছি। তখন আমি ঠিক করি যে তাদের অনেকগুলো গাড়ি ছিল, একটা গাড়িতে আমি কন্ট্রাক্টারি করব। সেই গাড়িটা 5টার সময় হল্ট হয়ে যেত। আচ্ছা, সকালবেলা যেত, 5টার সময় হল্ট হয়ে যেত সেই গাড়িটা। সেই গাড়িটা হল্ট হতো কৃষ্ণনগরে। আমি সেখান থেকে নবদ্বীপে ফিরতাম 7টার সময়। 7টার পর থেকে আমি রিহার্সালটা দিতাম। এইটা করতে গিয়ে আমি যে কারণে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছেড়েছি, এটা করতে গিয়ে দেখলাম একটা সময় পর আমার একটা নির্দিষ্ট সময় বেরিয়ে এলো, 7টার পর আমি ফ্রি। স্বাভাবিকভাবেই আমি ওই পেশাটাকেই তখন আঁকড়ে ধরলাম জীবন জীবিকার জন্য, যাতে থিয়েটারটাও ঠিকমতো করতে পারি। এটা আমি দীর্ঘ প্রায় 30 বছর করেছি। সেই গাড়ি আর ছিল না। পরবর্তী ক্ষেত্রে আমি আরও দূরপাল্লার গাড়িতে কাজ করি। আমি 14 ঘন্টা বাসে ডিউটি করতাম। তারপরে এসে আমার টিম আমাকে এই ব্যাপারে খুব হেল্প করেছে, যে তারা 8:30 থেকে আমার জন্য রিহার্সাল রাখত। আমি বাড়িতে ফিরতাম 7:30 পৌনে 8টায়, এসে চান করতাম, ফ্রেশ হতাম, তারপর আমি রিহার্সালে যেতাম। আমার টিম আমাকে ঠিক আমার এই খিদেটাকে মেটানোর জন্য আমার টিম আমাকে ভীষণ সাহায্য করেছে। টিমের নাম চন্দনীর। তারা শুধু আমার জন্যই রিহার্সালটা অনেক রাত্রে করতো, যে কারণে আমি থিয়েটারটা চালিয়ে যেতাম। মানে আপনি ওই টাইমটাই ফ্রি হতে পারবেন, তাই জন্য কিন্তু নাটকের রিহার্সালটা পিছিয়ে যেত। একদম একদম, এটা একটা বড় পাওনা আপনার। অবশ্যই এক্ষেত্রে সম্মানের ব্যাপার এটা। অবশ্যই এক্ষেত্রে চন্দনীরের আমার যে গুরুদেব অজয় চক্রবর্তী, তার একটা বিরাট অবদান আছে। সব থেকে বড় অবদানটা তো আমার পরিবারের। একদম, মানে আমি সত্যি কথা বলতে গেলে আমার পরিবারকে কোনোভাবেই সময় দিতে পারিনি। সকালবেলা কাজে বেরিয়ে পড়তাম, ফিরে এসেই আমি দৌড়াতাম রিহার্সালে, রাত্রে 11টা 11:30টায় ফিরতাম। স্বাভাবিকভাবে আমার পরিবারকে তো আমি কখনো সময় দিতে পারিনি, কিন্তু আমার পরিবার কখনো আমার নাটকের বিরুদ্ধে যায়নি। তারা সবসময় হেল্প করেছে। বিশেষ করে আমার স্ত্রী, আমার মা মারা যাওয়ার পর আমার স্ত্রী কখনো তার কোনো চাহিদার কথা আমাকে বলেনি, কিন্তু আমার থিয়েটার কোনোদিন বন্ধ করার চেষ্টা করেনি। পরবর্তী ক্ষেত্রে আমার ছেলে, তারাও বাবা থিয়েটার করে, তাদের ভালো লাগতো। আমার পরিবার আমাকে এই ব্যাপারে প্রচণ্ড সাহায্য করে। হ্যাঁ, হয় না একটা মানুষের, আপনি প্রফেশন সেখান থেকে প্যাশন, এই দুটোকে কখনো ক্লাস করেছে কিছু? ক্লাস তো করতোই। মানে আমি এমন একটা জীবিকার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, ধর 14 ঘন্টা আমার ডিউটিটা আমি ফিক্সড জানতাম। 14 ঘন্টা আমি সকাল 5টায় বাড়ি থেকে বেরোতাম, রাত্রি 7টায় ফেরার আমার সময় ছিল। কিন্তু আমাদের এখানকার যা পথঘাটের অবস্থা, বিভিন্ন রকমের জ্যাম, অ্যাক্সিডেন্ট, অমুক তমুক ইত্যাদি কারণে কখনো কখনো 14-15 ঘন্টাও হতো। ফলে আমাকে খুব ক্লান্ত অবস্থায় থিয়েটারটা করতে যেতে হতো। আমি রিহার্সাল 9টা হলেও যেতাম, 9:30 হলেও যেতাম, আমি বেশি বাড়িতে বসে থাকতাম না। তো ক্লান্ত করতো, কিন্তু অদ্ভুতভাবে এই থিয়েটারটা আমাকে আলাদা করে জান এনে দিত। মানে আমার শ্বাস প্রশ্বাস বলা যেতে পারে। আমার সারাদিনের ক্লান্তি দূর করতো ওই সারাদিন কাজ করে আসার পরে যে থিয়েটারটা করতাম, সেখান থেকে আমি নতুন করে আবার পরের দিনের খাবার পেতাম আর কি। আচ্ছা, কিন্তু অনেক সময় হয় না, অনেক নাট্য দলে চরিত্র পাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক পলিটিক্সের শিকার হতে হয়, বা আপনাকে কেন প্রেফার করা হবে, এরকম তো প্রফেশনে অনেকেই থাকে। সবারই তো নাটক যারা করে বেশিরভাগই সবাই প্রায় অনেক স্ট্রাগল করেই নাটকের প্রতি প্রেমটা থাকে, কারণ এখানে তো অর্থকরী ব্যাপারটা সেভাবে পেমেন্ট পাওয়া যায় না, যেটা পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে হয় আর্টিস্টের ক্ষেত্রে। এরকম ক্ষেত্রে কখনো কোনো পলিটিক্স হয়েছে যে না ভাসুদাকে ভালো চরিত্র দেওয়া যাবে না? পলিটিক্স ঠিক বলবো না। দেখো, আমি যখন এই 11-12-এ পড়ি, তখন আমি যে দলটার সঙ্গে যুক্ত হয়েছিলাম, কালচারাল সিম্ফনি দলটির নাম, সেই দলে আমি এবং আমার এক বন্ধু ছিল, আমরা সব থেকে বয়সে জুনিয়র ছিলাম। আচ্ছা, বহু সিনিয়র মানুষ তারা নাটকটা করতো, তারাই করাতো। তো সেক্ষেত্রে এটা আমি পলিটিক্স বলবো না, তারা হয়তো ভরসা করতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা দুজন সব থেকে জুনিয়র হওয়া সত্ত্বেও সব থেকে বয়স্ক রোলটা আমাদের দুজনকে দেওয়া হতো। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে সেই পরিচালক আক্ষেপ করে আমাকে বলেছেন যে ভাস্কর,
তুই যখন নায়কের মতো হলি তখন আমি নাটকটা করা ছেড়ে দিলাম। মানে তিনি আর নাটক করেন না, কিন্তু সেই সময়ে আমরা দুজন সব থেকে জুনিয়র ছেলে হওয়া সত্ত্বেও সমস্ত নাটকে আমাদের নেওয়া হতো, কিন্তু আমরা সব থেকে বয়স্ক চরিত্রগুলো করতাম। মানে হয়তো উনি ভেবেছিলেন যে এমন চরিত্র দেবো হয়তো ওরা পারবে না ক্যারি করতে। একদম একদম, হয়তো ভরসা করতে পারেননি। আপনার বন্ধুর আরেকজন কে ছিল? চন্দন সাহা। আচ্ছা, আর যিনি ডিরেক্টর ছিলেন? পরিমল দাস। আচ্ছা, এই যে নিজের প্রতি এত আত্মবিশ্বাস, এইগুলো ভাস্করদা কিভাবে আসে? আসলে এটা তো অনেক আমাদের নতুন প্রজন্মের মানুষও শুনবে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি নিজেকে কখনো একাধিক জায়গায় মানে নিজেকে কখনো পরীক্ষা করে দেখার চেষ্টাও করিনি। আমি ছোটোবেলা থেকে থিয়েটারটাকে ভালোবেসেছি, অভিনয়টাকে। এই অভিনয়টাকে না ভালোবাসার আর একটা কারণ আছে, এটা আমি বলি তোমার। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে আমাদের, তোমাকে প্রথমেই বলেছি, আমাদের ছোটোবেলায় খুব আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল, তো সব শখ তো পূরণ হতো না। কিন্তু আমার কেন জানি না মনে হয়েছিল যে আমি যখন থিয়েটার করব, থিয়েটারে আমি অনেক শখ পূরণ করতে পারবো। কীরকম না, আমি যদি রাজার চরিত্র করি তাহলে ওইখানে ওই 1 ঘন্টার জন্য আমি রাজা, এবং প্রত্যেকটা মানুষ রাজা কি বলছে তার দিকে তাকিয়ে আছে, রাজার কথা শুনছে। বা আমি অন্য কোনো একটা চরিত্র করি, আমি একটা বড়লোক কোনো ছেলের রোল করছি বা কোনো বড় অফিসারের রোল করছি, এইভাবে না আমার নিজস্ব কিছু কিছু স্বপ্ন পূরণ হতো। আমি তার ভিতরে অনেক বেশি খুঁজে পেতাম, মানে প্রাণ খুঁজে পেতাম এই চরিত্রগুলো করার ক্ষেত্রে। আর যেটা হয়েছে, আমি থিয়েটার ছাড়া অন্য কিছু ভালোবাসিনি। আমি কবিতা শুনতে ভালোবাসি, কিন্তু কবিতা কেউ চট করে করতে বললে আমি করি না, কারণ আমার মনে হয় যে ওই দিকটার জন্য যে সময়টা দেওয়া দরকার আমি সেটা পারি না। বা অন্যান্য ক্ষেত্রেও আমি থিয়েটারটাকে নিয়ে 24 ঘন্টা ভাবি, 24 ঘন্টা ভাবি। আমি যদি কোনো থিয়েটার করে, আমি কখনো সিনেমা দেখলে আমি সেই সিনেমা দেখতে দেখতে আমি যে থিয়েটার করি বা যে থিয়েটার করব বা কোনো গল্প আমার মাথায় ঘুরছে, সেই চরিত্রগুলোকে মেলাবার চেষ্টা করি। আমি তখনও ওই সিনেমার মধ্যেই আমি আমার থিয়েটারকে খোঁজার চেষ্টা করি। ফলে আমার প্রেরণা কি বলবো, ধরো এইটাই, মানে বিভিন্নভাবে নিজেকে তৈরি করা, দেখা, এটা আমি থিয়েটারের মধ্যেই আনন্দ খুঁজে পাই। স্বাভাবিকভাবে এটাকেই আমি একমাত্র পথ করি। না, একটা তো কথা আছে যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকেই সাহায্য করে পারে, সেটা তো অবশ্যই সেটা। আর একটা বিষয়, আপনি আপাতত তাও কত নাটক করেছেন? দেখো, নবদ্বীপে মূলত যেটা হতো যে একটা বাৎসরিক নাটকের উৎসব, স্বাভাবিকভাবেই বিভিন্ন দল নবদ্বীপে বৎসরে একবার নাটক করত। ওই উৎসবটাকে মাথায় রেখে একটা করে নাটক। কিছু নাটকের দল ছিল যারা সচল ছিল, সারা বছর নাটক। আমি যেমন সারা বছর নাটক করা দলের সঙ্গে যুক্ত, তেমনি ওই সময়ে যেহেতু এই উৎসবটাতে প্রচুর নাটক হতো, আমাদের বেশ কিছু শিল্পী তারা একাধিক দলে অভিনয় করত। আচ্ছা, ফলে আমাদের করতে হতো, মানে তারা নাটকটা একটা চরিত্রের জন্য করতে পারছে না, দাদা একটু করে দেবেন, ভাই একটু করে দে, আমরা করে দিতাম। তো আমার টোটাল নাটকের সংখ্যা 100-র উপরে। 100-র উপরে? একদম 100-র উপরে। মানে শোয়ের কথা বলছি না, কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাটকের নাম ধরে আমার নাটকের সংখ্যা 100-র উপরে। 100? তো এইটার জন্য তো আপনাকে তো বিশাল আমাদের এই পডকাস্টের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানালাম ভাস্করদা। আপনি অনেক এগিয়ে যান যাতে সেটা 1000 হয়ে যায়। তার আপনার শারীরিক সুস্থতা কামনা করে, একটু আগে যেটা আপনি বললেন যে আমি রাজার চরিত্র, যেগুলো আমার জীবনে আক্ষেপ থাকে, বা আমি 1 ঘন্টার জন্য রাজা হয়ে গেলাম বা বড়লোকে চরিত্র করলাম, এটা তো হয় কাস্টিংয়ের জন্য আপনার জেস্চার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ সেটা তো মানানসই হতে হবে। অবশ্যই। আমি তো চাইলেই রাজা পাঠ করতে পারবো না, আমি চাইলেই কর্পোরেট সেক্টরের অফিসারের পাঠ করতে পারবো না, যেটা আপনাকে দিয়ে মানাবে। সেটার জন্য ক্ষেত্রেও তো আপনি এভাবে শারীরিক দিক থেকে কোনো কিছু মেনটেন করেন? আমি খাবার দাবার মেনটেন করি বলতে আমি সব খাই, কিন্তু কোনোটাই বেশি খাওয়া দাওয়া করি না। আচ্ছা। আর আমার মানে পেশাগত জায়গা থেকে যে আমাকে পরিশ্রমটা প্রচুর করতে হয়। আমি এই 14 ঘন্টা যে আমি গাড়িতে যাতায়াত করি, এবং এটা তো ননস্টপই প্রায়, মানে বেশিরভাগ সময় আমাকে 7 ঘন্টা দাঁড়িয়ে যেতে হয়, 7 ঘন্টা দাঁড়িয়ে আসতে হয়, এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন জায়গায় নামা। ফলে আলাদা করে আমি আর শারীরিক কোনো কসরত করি না।
এইভাবেই ঈশ্বর মোটামুটি এখনো পর্যন্ত শরীর ঠিক রেখেছে, চলছে। আপনি তো অনেক মাধ্যমে কাজ করেছেন। হ্যাঁ, তা করেছি। আপনি নাটক করেছেন, আপনি রেডিওতেও পাঠ করেছেন, তার সাথে সাথে আপনি টালিগঞ্জেও কাজ করেছেন এবং করছেন। সেই সূত্রপাত বা সেই কাজের কিছু যদি অভিজ্ঞতা আমাদের বলেন। এটা আসলে আমি নিজেকে ঠিক ফিল্মি অ্যাক্টর হিসেবে নিজেকে মনে করি না। আচ্ছা। কাজটা শাহজাদা ফিরদৌস একজন ভালো সাহিত্যিক, তিনি একটি ফিল্ম করেছিলেন। তিনি ফিল্ম করেছিলেন আমাদের নদিয়ার অন্যতম একজন শহীদ বসন্ত বিশ্বাস, তাকে মাথায় রেখে একটি ডকুমেন্টারি ফিল্ম করে। তো সেটা জানতে পেরে তার ওখানে গিয়েছিলাম এবং সেখানে একজন স্বদেশী বিপ্লবী চরিত্র করেছিলাম, উনি আমাকে নিয়েছিলেন। সেটা ইংরেজি ভার্সানে হয়েছিল। আচ্ছা। আর মোর নাম দিয়ে হয়েছিল। সেখানে আমি কলকাতার কিছু বিমল চক্রবর্তী এই সমস্ত মানুষদের সঙ্গে কাজ করি। এইটা হচ্ছে সূত্রপাত। তারপরে আমার সামনে যিনি আমার কথা আমার এই রেকর্ড করছেন বা কথা নিচ্ছেন, ঋষি, তো তুমি তো জানোই তোমার সঙ্গে আমি অনেক কটা কাজ করেছি। আর তোমার সঙ্গে কাজ করতে করতে আমাকে কিছু মানুষ দেখেছে। আমি কাজ সেই অর্থে কোনো মানুষের কাছে চাইতে পারি না, চাইও না, আমি থিয়েটারটাকেই বেশি ভালোবাসি। তো তোমার কাছে কাজ করতে করতে এমন হয়েছে, শ্রীকান্ত দলুই বলে একজন, তিনি আমার কাজ দেখেছেন, তিনি আমাকে ডেকেছেন, আমি তার কাছে একটা কাজ করেছি। আমি সিআইডিতে কাজ করেছি টিভিতে। তবে আমার কখনো ইচ্ছা হয়নি আমি এই মেগা সিরিয়াল করব বা এই জাতীয় কোনো কাজ করব, এটা আমার কখনো মনে হয়নি। কারণ আমি আমার জায়গাটা ছেড়ে যেতে চাইনি, আমার নিজের জায়গাটা ছেড়ে যেতে চাইনি। সেইভাবে হয়তো সুযোগও পাইনি, কিন্তু আমি ওই পড়ে থেকে কাজ করা এই মানসিকতাটা আমার মধ্যে কখনো কাজ করেনি। যারা যে কজন মানুষ জেনেছেন তারা বিভিন্নভাবে ডেকেছেন, কাজ করেছি। আচ্ছা, প্রসঙ্গ যখন উঠলে ভাস্করদা, আমি দর্শকদের আবার মনে করিয়ে দিই, ভাস্করদা আমার ডিরেকশানে স্ক্রিপ্ট লেখাতে ছবি তুমি ছাড়া ভালো লাগে না ছবিতে ভাস্করদা প্রথম অভিনয়। একদম একদম। সেখানে আমার প্রচুর স্টার, দুলাল লাহিড়ী আমার বাবা হয়েছিলেন এবং সঙ্গমিত্রা আমার মা হয়েছিলেন। সঙ্গদি মারা গেছেন, সঙ্গমিত্রা ব্যানার্জি, উনি ক্যান্সারে মারা গেলেন। তো ওই ছবিটা প্রচুর স্টার ছিল ছবিতে এবং একটা মেইন স্ট্রিম ছবি ছিল এবং ছবির কাজ কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু সেটা যিনি প্রডিউসার ছিলেন আর ছবির হিরো ছিল তাদের ইগো প্রবলেম কিছু ব্যাপারের জন্য ছবিটা রিলিজ হয়নি, কিন্তু ছবিটা পুরো কমপ্লিট ছিল। এবং এই ছবিটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে, যেটা আমারও যেটা মনে থাকে যে খুব সহজ সরল ছবি হবে। অ্যাকচুয়ালি আমি তরুণ মজুমদারের ভক্ত, রাজা সেনের ভক্ত, তোমার এই ছবিটা চৌধুরীর ভক্ত, তরুণ মজুমদারের গল্পকে অনেকটা ফলো করছিল। প্রচুর কাস্টিং, ওখানে প্রচুর স্টার কাস্টিং ছিল। যাই হোক, তারপরে ভাস্করদা অচেনা বন্ধুত্ব বলে আমার একটা ছবি রিলিজ হয়েছিল 2015 সালে। যিনি প্রডিউসার ছিলেন বাপি দেবনাথ, উনি মারা গেছেন, আমরা বাপিদা বলেই ডাকতাম, প্রশান্ত দেবনাথ। ওইখানে ভাস্করদাতে কিন্তু কন্ট্রোভার্সি চরিত্র করেছিলেন, কারণ সেই ছবির বিষয় ছিল 377, মানে সন্তান উৎপন্ন ছাড়া যে কোনো যৌন স্বর্গ, যৌন সঙ্গম একদম বেআইনি। LGBT ছবি ছিল। সেই ছবিতে কিন্তু ভাস্করদা একদম ট্রান্সসেক্সুয়ালকে বিয়ে করেছিলেন, তিস্তা দাস, যিনি অরিজিনালি কিন্তু ট্রান্সসেক্সুয়াল, মানে ছেলে থেকে মেয়ে হয়েছে। ভাস্করদার ছবিতে এটাই চরিত্র ছিল যে ভাস্করদা তিস্তাকে বিয়ে করছে, এবং আমার মনে হচ্ছে একটা আপনি দত্তক নিয়েছিলেন সুজয় দাস বলে, এবং ওরা এখন রিয়েলি ওরা মেয়ে হয়ে গেছে, এখন সুজি দাস হয়ে গেছে। তারপরে ভাস্কর একটা খুব ভালো ছবি করেছেন, প্রসঙ্গগুলো উঠলো, আমিও আমার কথা বলে ফেললাম আর কি, কুসুমিতার গপ্প। সেখানে আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চরিত্রে ভাস্করদা পাঠ করেছিলেন। আমার সঙ্গে ছিল দুলালদা করেছিলেন হচ্ছে মদন মিত্রের পাঠ, এবং দারুণ দারুণ। এখনও মানে আমাদের জি ছবির রাইটস আছে, জি মিউজিকে ভাস্করদা মানে টেলার এবং মিউজিক থাকে। তারপর তারা অনেক কাজ করেছেন, অনেক কিছু বলেছেন। এই তোমার আগামী ছবিতেও আমি কাজ করব। ও হ্যাঁ, ভাস্করদা, আসলে ভাস্করদার মতো অনেক মানুষ আছে, নবদ্বীপে অনেক ভালো মানুষ আছেন, ভাস্করদা, দেবাশিস নন্দী, নীতিশ রায়, এরকম অনেকেই আছেন। আমার ভালো লাগে যে পুরনো লোকজন ভালো। আসলে কী হয়, আমি যদি কোনো কাজ করি বা আপনি যদি কিছু করেন, আমাদের বন্ধু বান্ধব লেভেলে যদি তারা কাজ না করে তাহলে করবে কারা? একদম একদম। তুমি আমাদের শহরের রিপ্রেজেন্টেটিভ, তুমি যে কাজ করছো আমাদের তো ভীষণ ভালো লাগা আছে না। কারণ আমার একটা আক্ষেপ ছিল, আমি যখন নাটক করতাম প্রতি মাসে 12-14 বছর, খালি সেট বয়েছি, টিকিট বিক্রি করেছি, বিজ্ঞাপন এনেছি, কিন্তু আমাকে কোনোদিন স্টেজে তুলতো না।
কিন্তু যেটা লাভের লাভ হয়েছে, আমাকে স্টেজে তুলতো, যেটা আপনি একটু আগে বললেন আপনাকে পরীক্ষা করা হতো বা আপনাকে পলিটিক্স নয় কিন্তু এমন চরিত্র দিত, আপনি পারলে করতে পারলে পারবেন, না পারলে আপনাকে কাস্টিং দেওয়া হবে না। কিন্তু আমাকে যেটা করা হতো, আমি যেটা শিখেছি, এই যে একদম স্টেজ থেকে একদম মানে স্ক্রিপ্ট টু স্ক্রিন, মিউজিক দেওয়া, নাটক বানানো, শো, টিকিট বিক্রি করা, বিজ্ঞাপন তোলা, এই যে মানুষের কাছে বলা, এটা কি হয়েছে আমি না পুরো ছবির কাজ শিখে গেছি। একদম মানে এক্ষেত্রে আমি একটা কথা বলি, এই যে পরিমলদা যার কথা বললাম, যিনি আমাকে ভরসা করতেন না, আসলে সেই সময় আমি খুব রোগাপট্টা ছিলাম। আচ্ছা। হ্যাঁ, সব চরিত্র দিতে পারতো না, কিন্তু পরিমলদায় হাত ধরে কিন্তু অভিনয়টা শিখিয়েছে। মানে অভিনয়ের যে ছোট ছোট যে কাজগুলো আছে, আমরা খুব সহজ ভাষায় বলি কুঁচির কাজ, এইগুলো কিন্তু পরিমলদা একদম ধরে ধরে শিখেছে এবং শিখিয়েছে। এবং সব থেকে মজার কথা, আজ 2025-এ একটা বড় স্কেলে নাটক হচ্ছে, যে নাটকে মূল চরিত্র, নায়কের চরিত্র পরিমলদা আমাকে দিয়ে করা। কি নাম নাটকের? নাটকের নাম অজ্ঞাতবাস। কবে আসবে এটা? এটা আগামী 25শে জানুয়ারি 2026। আচ্ছা। তো যে কারণে বললাম, ভাস্কর আমাকে অনেকে বলে যে আমাদের রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, ওরা কিন্তু নিজের ছবিতে প্রত্যেকে কিন্তু কাস্টিং করে, মানে কিমিও কাস্টিং করে। আর না, আমি যে কাস্টিংটা করতে যাব, ওটা তো আমার একটা বন্ধু পাঠ করতে পারবে। একদম, আমার তো স্কোপ আছে, প্রডিউসার আমার আছে না, আমি নিজে স্ক্রিপ্ট করেছি, আমি নিজে ডিরেক্টর, আমি তো কেট মেরে ঢুকে যেতে পারবো। কিন্তু আমি যদি চরিত্রটা করি, আমার একটা বন্ধু কাজটা পাবে না। আর ভাস্করদা, আপনার জীবনের সব থেকে সেরা মুহূর্ত? এটার জন্য তুমি অনেকটা কৃতিত্ব দাবি করতে পারো। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা রুম শেয়ার করা এবং তার সঙ্গে অভিনয় করা। হ্যাঁ, ওটা আমাদের কুসুমিতা গপ্পেতেই উনি মেইন চরিত্র ছিল। এর জন্য ফুল ক্রেডিট আমি তোমাকেই দিচ্ছি। নিজেকে ব্যর্থ লাগে এখন? মানে কি লাগে, সফল লাগে না ব্যর্থ লাগে? না, আসলে আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা তো সবটা হয়নি, তবে অনেকটাই হয়েছে। ব্যর্থ আমি সেইভাবে বলবো না, যদি অন্যভাবে ভাবা হয়, অর্থনৈতিক দিক থেকে যদি ভাবা হয়, আমি একজন ব্যর্থ মানুষ। কিন্তু থিয়েটারে আমার অনেক সমালোচক আছে যারা আমাকে সমালোচনা করে, তারপরেও আমার কোথাও যেন মনে হয় যে না, আমি যে কাজটা করতে চেয়েছিলাম সে জায়গাতে আমি না। ভাস্কর, একটু আগে আমাদের এই শুটিংয়ের আগে যখন আমরা মেকআপ সাজুগুজু করছিলাম, তখন বলছিলাম একটা কথা আপনাকে, যে আমাদের কিন্তু শান্তি দরকার। একদম একদম। আমরা কত টাকা কামিয়েছি বা কত বড় কাজ করেছি, এর থেকে বড় হচ্ছে জীবনে শান্তি প্রয়োজন। অবশ্যই সেই শান্তিটা আমাদের আছে, যেটা আপনি বললেন, ওটা ব্যর্থ নয় না, ওটা আপনার জীবনে শান্তি আছে। আপনি যদি টাকা রোজগার করতে চাইতেন, আপনি তো ওই যেগুলো কাজগুলো করতেন, আপনি সে কাজই করতে পারতেন। ভবিষ্যৎ কি পরিকল্পনা ভাস্কর? ভবিষ্যতে ধরো, আমি এখন রেট্রো এফএমের সঙ্গে যুক্ত আছি। আমি তো নিজেকে কখনো অডিও আর্টিস্ট ভাবতাম না, এবং আমি অডিওতে আমাদের নবদ্বীপে বা আমাদের টিমে বা আমার আর পরিচিত যারা যে সমস্ত আর্টিস্ট আমার সঙ্গে কাজ করে, আমি নিজেকে সব থেকে খারাপ ভয়েস আর্টিস্ট হিসাবে নিজেকে মানতাম। আচ্ছা। আমার নিজের গলার প্রতি কোনো রকম কোনো ভরসা ছিল না, কিন্তু রেট্রো এফএমে এই সুযোগটা আমাকে দিয়েছে ওরা। আমি ডিরেক্টর এবং হিসাবে কাজ করছি। রেট্রো এফএমে কাজ করতে এসে আমি আমার ভয়েস সম্পর্কে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, মানে নিজের ভয়েসকে চিনতে শিখেছি। এইটা রেট্রো এফএম আমাকে করেছে। আর রেট্রো এফএমের সঙ্গে আমি এখন যুক্ত রয়েছি। খুব স্বাভাবিকভাবেই রেট্রো এফএমের উন্নতিটা আমি ভীষণভাবে চাইছি। মানে রেট্রো এফএমকে আমি স্বাভাবিকভাবে রেট্রো এফএম যদি ওই জায়গাটায় পৌঁছায়, মানে একটা ওরা আমাদের রেট্রো এফএম এই মুহূর্তে সারা বিদেশে মানে 147টা দেশে দেখানো হচ্ছে, বা শোনা যায় আমাদের 147টা দেশ থেকে অনেক। সেই এরকম একটা জায়গায় সবার প্রথম মুখ হচ্ছে আমি। ফলে আমি আমার যে স্বপ্ন, আমার যে ইচ্ছা, সেটা হচ্ছে সেইখানকার যেন যোগ্য মানুষ আমি হয়ে উঠতে পারি, আরও নিজেকে তৈরি করা, আরও এই মাধ্যমটার সঙ্গে যুক্ত হয়ে নিজেকে কিভাবে ওই রকম একটা প্ল্যাটফর্মের যোগ্য ব্যক্তি করে সেইটা। আপনি রোমান্টিক না আত্মকেন্দ্রিক? রোমান্টিক, আত্মকেন্দ্রিক না, কথা বলতে খুব ভালোবাসি। নাটকে এত চরিত্র করেছেন, কখনো মহিলা অভিনেত্রীর সাথে কখনো কোনো সম্পর্কে জড়িয়েছেন? কাউকে ভালো লেগেছে, মানে আমি পারিবারিক দিক থেকে বাদ দিয়ে? আমি যাকে বিয়ে করেছি সে আমার মানে আমার সহ অভিনেত্রী দিদি। আচ্ছা। হ্যাঁ, মানে আমার স্ত্রীর 2 বোন আমার সঙ্গে অভিনয় করত। আচ্ছা। 2 বোনই আমার সঙ্গে অভিনয় করত, খুব স্বাভাবিকভাবেই, মানে আলাদা করে আর প্রেম করার সুযোগটা হয়নি বা ইচ্ছা হয়নি। তো তাদের সঙ্গে আমি আমার বড় শালীর ছেলের চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা,
বাহ, হুম। জানতাম না এটা। এবং এটা একটা দুর্দান্ত নাটক, বায়েন, মহাশ্বেতা দেবী বায়েন করেছে। ফলে আলাদা করে আমার অন্য জায়গায় আর কোনো, তবে আমার টিমের মেয়েদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বাহ, ভীষণ ভালো সম্পর্ক। এখন এই রেট্রোর কাজ করতে এসেও প্রচুর মেয়েরা আসছে, প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আপনার যে পরিবার আগে না কাজ আগে? দেখো, আমি থিয়েটারের পরে যাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে পরিবার, প্রথম থিয়েটার, তারপরে আমার। তা আমাদের পরিবারে ভবিষ্যতে ভাস্করদা আবার আসবেন, এই সব কিছু আমরা আশা করে, এবং ভাস্করদার আরও পেশাগত দিক, অভিনয়, নাট্যজীবন, রেট্রো এফএম, সম্পূর্ণ ক্রিয়েটিভ লাইন, ক্রিয়েটিভ প্রফেশন, সবটা নিয়ে ভাস্করদা থাকুক সুস্থ। আপনারা কেমন লাগলো জানাবেন। ভাস্করদা, আপনার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। তোমরা এরকম একটা কাজে আমাকে যোগ্য বলে মনে করেছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমাদের শুভেচ্ছা যদি পাই, নিশ্চয়ই আগামী যে ক বছর থাকবো এই কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। তোমরা সবাই আমাকে সেইভাবেই দেখো। তাহলে আজকের মতো আপাতত সবাইকে নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।